Ryan, super people. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আসলে বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখব, মূলত মানবগাত শহরের একটি সুন্দর ওয়াটারফল এবং সিডে শহরের প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। বিখ্যাত একটা ওয়াটারফল আছে, রাইন ওয়াটারফলের মতো নাকি দেখতে, জানি না, সত্যি এখন গিয়ে দেখব। সো এখানে যাওয়ার জন্য হচ্ছে বেসিক্যালি টিকিট মাত্র 7 লিরা করে টিকিট, মানাভগাত সালালেজি। তো নাতাশা টিকিট করে ফেলছে। কত করে নিল? 7 লিরা। ওকে, দৃশ্য তো ভালোই। এখন সত্যি কতটুকু সুন্দর এটা গেলে বোঝা যাবে। এখানে দাঁড়িয়ে থাকার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যতক্ষণ দাঁড়িয়েছিলাম একরকম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, পানির স্রোত কত শক্তিশালী হতে পারে সেটি উপভোগ করছিলাম। তার থেকে বড় কথা হচ্ছে এটি ছবিতে দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল। সেই এক্সপেকটেশনটা একটু হলেও মনে কষ্ট দিয়েছে। তবে পানি এখন অনেক বেশি, সে কারণে আসলে ওই জিনিসটা আমরা মিস করেছি। এটি আসলে শীত বাড়লে এটা আরও সুন্দর হবে দেখতে। ওয়াটারফলের ঠিক পাশেই রয়েছে কিছু ট্যুরিস্ট শপ, খুব সুন্দর ছিমছাম গোছানো এবং সাজানো। জিনিসগুলো দেখলেই আসলে কিনতে ইচ্ছা করে, বাট আমি চেষ্টা করি একটু ট্যুরিস্ট শপ থেকে দূরে থাকার। এই জায়গাতে প্রাইসগুলো অনেক বেশি হয়। আমাদের পরবর্তী গন্তব্য প্রায় 3000 বছরের পুরনো সিডে। বাসে খুব সস্তায় আসা যাচ্ছিল, কিন্তু একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের জন্য আমরা একটা ট্যাক্সি নিয়েছি। আর এখন ট্যাক্সিতে করে যাচ্ছি। এই শহরের গোড়াপত্তন হয়েছিল গ্রিকদের হাতে, তাও যীশু খ্রিস্টের জন্মেরও 700 বছর আগে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গ্রিকরা যখন এখানে এসে ঘরবাড়ি নির্মাণ করা শুরু করে, তখন এখানকার ভাষায় প্রেমে পড়ে গিয়ে তারা তাদের নিজেদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল সেটিই ভুলে যায়, এবং পরবর্তী সময়ে তারা এখানকার সিডে শহরের যে আঞ্চলিক ভাষা ছিল সেই ভাষায় কথা বলতে শুরু করে। Ryan. Yeah, Raihan, can you say subscribe? I got my Ryan, super people. second subscription in Turkey. Thank you very Have a much. nice day, Ryan. Thank you. So this is really nice people here. They are very much friendly. আরো একটা সাবস্ক্রাইবার পাইলাম, সেও সাবস্ক্রাইব করছে। কত আগেকার দিনের জায়গা। এই জায়গাগুলোতে অবশ্য একটা সময় খ্রিস্টানদের প্রভাব ছিল। সো এই নির্মাণ শৈলী দেখে আসলে বোঝা যায়।
এই শহরটিকে একটা সময় আলেকজান্ডার দ্য গ্রেটও দখল করার জন্য এসেছিল এবং তিনি এখানে এসে বেসিক্যালি কালচার প্রমোট করেছিলেন, হেলেনিস্টিক কালচার। এটি বিখ্যাত ভেসপাসিয়ান গেট। ধারণা করা হয় 4th শতাব্দীতে সম্রাট ভেসপাসিয়ানের স্মরণে এটি নির্মাণ করা হয়। টার্কিতে এই ধরনের অসংখ্য অ্যাম্ফিথিয়েটার রয়েছে। আমি আসলে খুঁজে খুঁজে পাইনি এক্স্যাক্ট নাম্বার, প্রায় 40 থেকে 50টার মতো অ্যাম্ফিথিয়েটার রয়েছে। তেমনই একটি অ্যাম্ফিথিয়েটার এই সিডা শহরেও রয়েছিল। অ্যাম্ফিথিয়েটারটি অত্যন্ত সুন্দর, বাট অনেক পুরাতন, এজন্য হয়তো বন্ধ ছিল, আমরা ঢুকতে পারিনি। তাও বাইরে থেকে যতটুকু কভার করা যায়, এবং সুন্দর একটি ড্রোন শট আছে এরপরে। এখন আমরা যাব অ্যাপোলো টেম্পল দেখতে। সেটার জন্য আমরা একেবারে সমুদ্রের কিনারে চলে আসছি। এই রাস্তা ধরে হাইটা গেলেই অ্যাপোলো টেম্পলে পৌঁছানো যাবে। জায়গাটা দেখেই বোঝা যায় যে এটা আসলে অনেক অনেক বছরের পুরনো। বিড়াল মামা আছে সব জায়গাতে, পোজও দেয় এখানকার বিড়াল। এই যে এই সিনটার যে চোখের শান্তি, এটা ক্যামেরাতে আসবেই না। মোটামুটি বোঝা যায় মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলোগুলা পানির মধ্যে পড়তেছে, কিন্তু চোখে আসলে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। মেডিটেরিয়ান সিতে আমরা মাছ ধরা দেখতেছি। এক ভদ্রলোক বসে ফেলছে। চলো জায়গা। সো মাছ ধরা দিল না, আমরা আর অপেক্ষা করতে পারতেছি না। মাছ আসুক আর না আসুক, আমরা চলে যাচ্ছি। করোনার জন্য আসলে জায়গাগুলো খালি, আদারওয়াইজ দেখে বোঝা যায় যে এখানে কি পরিমাণ ভিড় হয়।
এখানে কেবলমাত্র অ্যাপোলো টেম্পেলের সামান্য কিছু ধ্বংসাবশেষ রয়েছে। মূলত 5টি পিলার এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। অ্যাপোলো টেম্পলটি নির্মাণ করা হয়েছিল রোমান এম্পারার অ্যান্টোনিয়াস পিয়াসের আমলে। সেটি 138 থেকে 161 খ্রিস্টাব্দের ভেতরে। তাও এটি ধারণা করা হয়, মূল সময়টি সম্পর্কে আসলে কেউই অবগত নয়। 1984 থেকে 1990 সালের ভেতরে এই টেম্পলটির সংস্কার করা হয়, কারণ বেশিরভাগ যে পিলারগুলো ছিল সেগুলো আসলে আরও ক্ষয় বা ধ্বংস হয়ে যাচ্ছিল, ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সো এখন যে টেম্পলের ধ্বংসাবশেষ আছে সেটি আসলে সংস্কারকৃত একটি অংশ, তবে সেটিকে সেই সময়কার বা প্রাচীন আমলে যে নির্মাণশৈলী ছিল সেভাবেই সংস্কার করা হয়েছে। জায়গাটি অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে কপোতদের কাছে ছবি তোলার জন্য একটি অসাধারণ স্পট, এবং সেই সাথে সানসেট ভিউ তো অসাধারণ, খুব সুন্দর একটি সময় গিয়েছে। এই হচ্ছে আমাদের টুকটুক, এটা 2 ইউরো দেওয়া ভাড়া করছে, এখান থেকে বাস স্টপ পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা যাইতে যাইতে একটু সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্যগুলা দেখা যাইতেছে। আজকে মূলত আমরা সারাদিন ঘুরছি। সো ঘুরতে ঘুরতে আসলে আমি ক্লান্ত, মানে হোটেলে গিয়ে আসলে ঘুম ছাড়া আর কোনো বিকল্প নাই, কিন্তু কিছু তো পেটে দিতে হবে। সো খাওয়ার জন্য আসছি আমরা উডজিস বার অ্যান্ড রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্ট, বেশ ফ্যান্সি দেখতে, পুরাটাই গ্লাস দিয়ে তৈরি, বাইরে দেখে ভালোই লাগতেছে। খাবারের মেনুতে হচ্ছে স্টেক আর চিংড়ির একটা আইটেম, চিংড়ির ক্যাসারোল, ক্রেবান ক্যাসারোল, সেইটা আমরা অর্ডার করব। সো আমরা আসার পরে হচ্ছে অর্ডার দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো অলরেডি ওরা দিয়ে গেছে। এই আইটেম হচ্ছে সবসময় দেয়, আর বাদবাকি খাবার আসলে সেগুলো আপনাদের দেখাচ্ছি। রাতের ফুল মেনু হচ্ছে এইটা, বিফ স্টেক মেক্সিকান মিডিয়াম রেয়ার, ফ্রেঞ্চ ফ্রাই, আর আছে এইটা হচ্ছে চিংড়ি, সাথে সালাদ 2-3 পদের, আর আছে ব্রেড। সেই হচ্ছে মোটামুটি আমাদের রাতের মেনু, ড্রিঙ্কস তো আছেই। সো কথা না বাড়ে খাওয়ায় চলে যাই। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিন শেষ করলাম, রাতের খাওয়া দাওয়া শেষ, এখন হোটেলে ফিরতেছি। খাবারের প্রাইস যথেষ্ট রিজনেবল ছিল, 340 লিরা আমরা খাবারের বিল দিছি, আর এইটা ইউরোতে কনভার্ট করলে আসলে 22 ইউরো বা 23 ইউরোর মতো আসে। সো 23 ইউরোতে স্টেক প্লাস শ্রিম্পের যে আইটেমটা ছিল সেটা দ্যাটস কোয়াইট রিজনেবল। যদি বাংলাদেশের সাথেও কম্পেয়ার করি তাহলেও অনেকটা কাছাকাছি প্রাইস। জার্মানির সাথে তো তুলনা করাই যায় না, জার্মানির প্রাইস অনেক বেশি, বাট সেই তুলনায় এখানে প্রাইসটা অনেকটাই কম ছিল। এখন হোটেলে ফেরার পালা। তো টাটা, বাই বাই, দেখা হবে তৃতীয় দিন সকালে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে এই বরফের চাদরে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আপনাদেরকে নিয়ে যাব কোনিয়াতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।